সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করার জন্য যা ক্রয় করা হবে তাই স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ তুমি যেই সমস্ত বিষয় যা তুমি পণ্যদ্রব্য তুমি ক্রয় করলে, তো এগুলা বিক্রির জন্য নয়, তুমি এগুলা তোমার ফার্নিচার, আসবাবপত্র, চেয়ার টেবিল, এসি, এগুলো কিন্তু তুমি ব্যবহারের জন্য তুমি ক্রয় করলে, এগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার হবে। যেমন আমরা একটু দেখি যে পুনরায় বিক্রি করার জন্য ক্রয় করা হয় না, শুধুমাত্র প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য ক্রয় করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, ভূমি ও দালান কোঠা ক্রয়, এগুলো কিন্তু স্থায়ী সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে সম্পদের ক্ষেত্রে আরেকটি ভাগ চলতি সম্পদ। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা স্থায়ী সম্পত্তি দেখলাম এবং কিছু আসলে চলতি সম্পদ, অর্থাৎ এগুলা কিন্তু বাড়ে কমে এক বছরের মধ্যে বিভিন্ন সময়ে। যেমন তুমি দেখো যে এখানে ব্যাংকে জমা হাতে নগদ টাকা, আজকে ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকা বিক্রি হয়েছে, আবার আগামীকালকে 10,000 টাকা বিক্রি হয়েছে, বা এরকম দেখো বাড়তেছে। আবার অনেক সময় তুমি বিভিন্ন প্রয়োজনে তুমি পণ্যদ্রব্য কিনো, তখন আবার টাকা যায়। অর্থাৎ কিছু সময় তুমি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লেনদেনে তুমি টাকা পেলে, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার টাকা প্রদান করলে। তো এই যে টাকা দেওয়া এবং পাওয়া, এগুলো কিন্তু এই যে চলমান চলতি সম্পদ, অর্থাৎ খুব দ্রুত নগদ অর্থ রূপান্তর করা যায়, বা নগদ অর্থ দ্বারা তুমি দ্রুত যে কোনো তুমি প্রয়োজন তুমি মেটাতে পারলে। ব্যাংকে জমা অর্থ হাতে নগদ টাকা বাকিতে বিক্রি করলে টাকা না পাওয়া গেলে দেনাদার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ দেনাদার থেকে আমরা টাকাটা পাবো, এই টাকা যে পাবো, ভবিষ্যতে সুবিধা পাবো, এই সুবিধাটাও তোমার চলতি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা অফিসের যে আসবাবপত্র প্রয়োজন হয়, চেয়ার টেবিল, ফার্নিচার, আলমারি, বিভিন্ন ধরনের যে বিষয়, শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আসবাবপত্র হিসেবে একটি সম্পদ, একটি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ার টেবিল, আলমারি, শোকেজ, ফাইল, ক্যাবিনেট প্রভৃতি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় হলে আসবাবপত্র হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা একটি মেশিন দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে। কলকবজা ও যন্ত্রপাতি হিসাব একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ব্যবহার করা হয়ে থাকে, দীর্ঘদিনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। উৎপাদন ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসারণ ও বিক্রয় সংক্রান্ত লেনদেন কলকবজা ও যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বা বিভিন্ন যে উৎপাদনের জন্য এই মেশিন ক্রয় করা হয়ে থাকে, এই মেশিনটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিল্ডিং, অফিস, আদালত, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ ভূমি ও দালান ব্যবসার একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিজস্ব ভূমি ও দালান অনেক সময় ক্রয় করা হয়ে থাকে। এই ভূমি ও দালান ব্যবসার একটি স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা কম্পিউটার, তারপর হচ্ছে এসি, ফটোকপিয়ার মেশিন, এগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রায় দেখে থাকি। অফিস সরঞ্জাম হিসাব সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহারের জন্য কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পরিশোধ এবং বিশেষ কারণে এগুলো বিক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসেবে খোলা হয়ে থাকে। এই অফিস সরঞ্জাম কিন্তু ব্যবসার একটি স্থায়ী সম্পদ, যা আমাদের দীর্ঘদিনের জন্য আমরা ব্যবহার করে থাকি। সেখানে দেখো এখানে ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার মেশিন, তারপর এখানে রয়েছে হলো পেপার যে ওয়েটার, এইগুলো হচ্ছে হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আমরা জানি যে ব্যবহার হয়ে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা যে চিত্রগুলো দেখলাম এগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বা অফিস সাপ্লাইজ হিসাব ধরা হয়ে থাকে। এই অফিস সাপ্লাইজ প্রতিষ্ঠানের একটি সম্পদ ঘড়ি, ক্যালকুলেটর, স্টাপলার মেশিন, পেপার ওয়েট ইত্যাদি, যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু
ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়, এ সকল ক্রয়ের জন্য অফিস সাপ্লাইস হিসাবে প্রভাবিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সুনাম। আর সুনাম হচ্ছে ব্যবসার একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম একটি মূল্যবান ভূষণ। দীর্ঘদিন কার্যক্রম করতে থাকলে ব্যবসায় সুনাম অর্জিত হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম এর একটি মূল্য ধরা হয়ে থাকে। অর্থাৎ তো পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি অনেক সময় একটা প্রতিষ্ঠান অনেক ভালো চলে, ক্রেতারা খুব ভিড় করে, তো এর মূল কারণ হচ্ছিল সুনাম। যেমন 10 বছর আগে যে ব্যবসা প্রতিষ্ঠান চলে আসছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের নাম সুনাম আছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠান সহজে সুনাম হয় না, এর জন্য সময়ের প্রয়োজন হয়ে থাকে। দেখো এখানে আমাদের দালান, জমি, মেশিন এগুলো আমরা দেখতে পাচ্ছি। ব্যবসার প্রয়োজনীয় কোনো স্থায়ী সম্পদ যেমন ভূমি, দালান বা মেশিন নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়া হয়ে থাকে। দীর্ঘদিনের জন্য অর্থাৎ 5 বছর 10 বছরের জন্য প্রতিষ্ঠান কোনো স্থায়ী সম্পত্তি যদি ভাড়া করে থাকে তাহলে এই যে প্রতি বছর বছর কিন্তু অবলোপন হয়, মানে এটা সময় অনুসারে টাকা বা এটার মূল্য কমে আসে, এটা একটা সম্পত্তি হিসেবে ধরা হয়ে থাকে। ট্রেডমার্ক। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো বা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। পণ্য বা সেবার ক্ষেত্রে যে চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এটাকে বলা হয় ট্রেডমার্ক। ট্রেডমার্ক একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বা সেবার জন্য চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এই চিহ্নকে ট্রেডমার্ক বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাটেন্টের একটি চিহ্ন। প্যাটেন্ট একটি সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের ক্ষেত্রে অনেক সময় সরকারের সাথে চুক্তি করতে হয় যাতে অন্য কোনো প্রতিষ্ঠান পণ্য নকল করতে না পারে। আর যদি অন্য কোনো প্রতিষ্ঠান পণ্য নকল করে তাতে পরবর্তীতে আইনি সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একজন আবিষ্কারক একটি বিষয় আবিষ্কার করেছেন, তো উনি ব্যবসায় এটা বাজারজাত করছেন, তো অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কেউ যাতে এই নকল করতে না পারে এই জন্যই এই প্যাটেন্ট সত্ত্ব সরকারের সাথে করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিনিয়োগ। বিনিয়োগ একটি সম্পদ। প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করলে বা ভাঙ্গানো হলে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ আমরা দেখি যে শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, প্রাইজ বন্ড ইত্যাদি যে বিষয় রয়েছে এই বিষয়গুলো বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর এই বিনিয়োগের অর্থ কিন্তু আমরা পরবর্তীতে আবার পাবো, কিন্তু আমাদের সময় সময় লভ্যাংশ পাচ্ছি, তো লভ্যাংশ তো আমাদের আয়, আবার বিনিয়োগের এই পরবর্তীতে টাকা পাবো এটা কিন্তু আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নগদান বিষয় যে রয়েছে এই নগদান কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ ধরা হয়। লেনদেনের ধারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটলে নগদ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে তুমি নগদ অর্থ দ্বারা যখন যে কোনো মুহূর্তে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারো, তুমি বিনিময় করতে পারো। সবচেয়ে সহজ এবং তরল যে মাধ্যম নগদান কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ হিসাবে ধরা হয়ে থাকে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে নিজ ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যাংক অর্থাৎ খোলা হয়। আমরা যখন ব্যাংকে একটা হিসাব খুলি, ব্যাংক আমাদের হিসাব রাখে, আমরাও রাখি। তো আমরা যখন টাকা কোনো সময় ব্যাংকে জমা দিই বা ব্যাংকে উত্তোলন করি, তো আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু ব্যাংকের হিসাব যেই রয়েছে এই ব্যাংকের হিসাবের মাধ্যমে আমরা টাকা অনেক সময় দিই, উত্তোলন করি, তা কিন্তু ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। কারণ ব্যাংক হিসাব একটি সম্পদ। লেনদেনের ধারা ব্যাংকের জমাকৃত অর্থ বৃদ্ধি ও হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়ে থাকে। প্রাইম ব্যাংকে হিসাব খোলা হলো 6000 টাকা, ব্যাংকে জমা 2500 টাকা, ব্যাংক হতে উত্তোলন হলো 6000 টাকা, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। আমরা কয়েকটি দেখলাম যে এই বিষয়গুলোর দ্বারা কিছু লেনদেন, অর্থাৎ ব্যাংকে টাকা আমাদের হিসাবে বাড়লে এবং কমলে এই বিষয়গুলো আমাদের ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করা হতে হবে। আর ব্যাংকে যদি আমাদের কোনো জমা টাকা থাকে, এই ব্যাংকে জমা টাকা আমাদের নগদ অর্থের মতোই তরল হিসেবে কাজ করে। এই ব্যাংকের এই জমা টাকা আমাদের কিন্তু সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। মজুদ পণ্য হিসাব। দেখো, ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা হিসাবকাল শেষে অবিক্রিত থেকে যায়। আমাদের অনেক পণ্য কিন্তু তোমার বছর শেষে সবই বিক্রি হয় না, কিছু পণ্য থেকে যায়। হিসাবকালের শেষ তারিখে এর পরিমাণ নির্ণয় করা হয়, যা উক্ত শেষ তারিখে সমাপনী মজুদ এবং পরবর্তী বছর হিসাবকালে প্রথম দিনে
প্রারম্ভিক মজুদ হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রথম দিনে কিন্তু তোমার এই বছরের শেষ হলো সমাপনী মজুদ পণ্য এবং আগামী বছরের প্রথম দিনে এই পণ্যটাই হলো আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য। একটা উদাহরণ তোমাদের দিই যে এই বছরে আমাদের 5 লক্ষ টাকা ক্রয় করা হয়েছিল, 4,80,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। তো 20,000 টাকার 4,80,000 টাকা পণ্য বিক্রি করা হলে আরও 20,000 টাকার পণ্য কিন্তু আমার প্রতিষ্ঠান রয়ে গিয়েছে। তো যেটা রয়ে গিয়েছে তা কিন্তু সমাপনী মজুদ পণ্য, কিন্তু পরের বছর যেটা প্রথম তারিখে সেটা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য। এই 20,000 টাকা কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য হিসেবে বিবেচনা করা হলো। দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব একটি সম্পদ, অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করলে এই দেনাদার সৃষ্টি হয়ে থাকে। বিক্রি করলে টাকা আমরা নগদে পেয়ে থাকি, যদি আমরা নগদে না পেয়ে থাকি তখন এই দেনাদার সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ দেনাদারগণ আমাদের টাকা দেন আর টাকা দিলে আমাদের এই সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয়, বিক্রিত পণ্য ফেরত আমরা আগেও জেনেছি। দেনাদার হতে প্রাপ্তি, ছাড়, অর্থ অনাদায়ী হলে বিলের স্বীকৃতি, অনেক সময় আমরা বিলের স্বীকৃতি পেয়ে থাকি দেনাদার থেকে, তা দেনাদার হিসাবে লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ দেনাদার থেকে আমরা টাকা পাবো, দেনাদার আমাদের জন্য সম্পদ, দেনাদার আরেক নাম বা প্রাপ্য হিসাবেও ধরা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা প্রাপ্য বিল হিসাব দেখতে পাচ্ছি যে প্রাপ্য বিল কিন্তু সম্পদ, অর্থাৎ যেই বিলের অর্থ আমরা পরবর্তীতে পাবো, অর্থাৎ বিলের মাধ্যমে বিক্রয়, তুমি বিক্রি করলা, টাকা যদি ক্রেতা বা গ্রাহক টাকা দিতে না পারেন তখন বিলের স্বীকৃতি দিয়ে থাকেন, সেটা হলো প্রাপ্য বিল। দেনাদার হতো বিলের স্বীকৃতি প্রাপ্তি, বিলের অর্থ আদায়, বিল বাট্টাকরণ ও বিল প্রত্যাখ্যানের কারণে প্রাপ্য বিল হিসাব লিপিবদ্ধ হয়ে থাকে। অর্থাৎ প্রাপ্য বিলের অর্থ তুমি পরবর্তীতে টাকাটা পাবে, এই জন্য এটি একটি সম্পদ। আর তুমি এই দেনাদার থেকে যেই স্বীকৃতি পেয়েছো এটাই প্রাপ্য বিল। প্রাপ্য আয় হিসাব একটি সম্পদ। প্রাপ্য আয় বা অনাদায়ী আয় বিষয়টি হলো আয় এর টাকা আমরা পেয়ে থাকি কিন্তু আমরা এখনও পাইনি, পরবর্তীতে আমরা পাবো, এই জন্য এটি একটি সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যেমন অনাদায়ী কমিশন, অনাদায়ী সুদ ইত্যাদি। অর্থাৎ তুমি আয়ের যে অর্থ পেয়ে থাকো, যেমন উপভাড়া, কমিশন প্রাপ্তি বা যে কোনো ধরনের তুমি বিষয় আছে যে তুমি টাকা এখন পাওনি, তুমি আয়ের টাকাটা এখনই পেতে কিন্তু এখন পাওনি, পরবর্তীতে পাবে, তো এই প্রাপ্য আয়ের টাকা পরে পাবো, এই জন্য এটি সম্পদ, অর্থাৎ আমরা পাও না। এই জন্য অনাদায়ী কমিশন হিসাব, অনাদায়ী সুদ এই হিসাব বিবেচনা করা হয়ে থাকে। অগ্রিম খরচ হিসাব একটি সম্পদ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যেই খরচের অর্থ আমরা আগে দিয়ে দিয়েছি। অর্থাৎ ভাড়া তুমি দেখো যে অনেক সময় অনেক প্রতিষ্ঠান আছে যে ভাড়া 3 মাসের বা 1 বছরের জন্য অ্যাডভান্স দেওয়া হয়, যে অ্যাডভান্স যে আমি যে টাকা দিলাম 3 মাসের বা 2 মাসের, এই অ্যাডভান্স টাকা আমি অগ্রিম আমি টাকা দিয়েছি কিন্তু এখনও সুবিধা পাইনি, পরবর্তী সুবিধা পাওয়া যাবে। এই আমরা যে সুবিধা পাবো অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, এটা হচ্ছে আমাদের সম্পদ। কোনো খরচ হতে সুবিধা পাওয়ার পূর্বে তার মূল্য পরিশোধ করা হলে সংশ্লিষ্ট খরচ অগ্রিম হিসাব এবং আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই মূল্য আদায় হলে সংশ্লিষ্ট আয় অগ্রিম হিসাব খোলা হয়। যেমন অগ্রিম বিমা সালামি, অগ্রিম ভাড়া হিসাব এই ইত্যাদি আমরা দেখতে পেলাম যে খরচের টাকা আমি আগেই দিয়েছি কিন্তু এর সুবিধা আমরা পরে পাবো, এই জন্য এটি সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে অব্যবহৃত মণিহারি এটি একটা সম্পদ। অর্থাৎ এই বছর মণিহারি ক্রয় করা হয়েছিল 1,000 টাকা এবং এর 800 টাকা খরচ হয়েছে এবং 200 টাকা রয়ে গিয়েছে এই বছরই, আর এই 200 টাকা হলো অব্যবহৃত মণিহারি। অর্থাৎ যেই মণিহারি আমি ক্রয় করেছিলাম তার যে অংশ এই বছর রয়ে গিয়েছে, যা খরচ হয়েছে তা মণিহারি হিসেবে ধরা হলো, আর যা রয়ে গিয়েছে তা অব্যবহৃত মণিহারি। আর যেই অব্যবহৃত মণিহারি বা যে অব্যবহৃত মণিহারি রয়ে গিয়েছে তা কিন্তু আমাদের পরবর্তী বছর কাজে লাগবে বা পরবর্তী ব্যবহার আমরা করতে পারবো। অর্থাৎ ভবিষ্যতে যদি আমরা কোনো এই ব্যবহার করার কারণে এই বিষয়টি আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন রয়েছে। বিলম্বিত বিজ্ঞাপন একটি সম্পদ। বিজ্ঞাপন 20,000 টাকা 4 বছরের জন্য দেওয়া হয়েছে। এই বছরে ব্যবসা প্রতিষ্ঠানে 5,000 টাকা ধরা হয়েছে এবং বাকি 15,000 টাকা আগামী বছরগুলোতে খাটবে। এটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ আমরা যদি একটু বিশ্লেষণ করি, যে সংস্থা রয়েছে অ্যাড কোম্পানি, তাদেরকে আমরা যদি 20,000 টাকা 4 বছরের জন্য দিই তাহলে আমাদের আর্থিক বছরে 5,000 টাকা খাটবে, আর যে বাকি 3 বছরে আমাদের যে 15,000 টাকা, এই 15,000 টাকা আগামী বছরগুলোতে খাটবে। এই জন্য আমাদের এই বিলম্বিত বিজ্ঞাপনকে ব্যবসায়িক পরিভাষায় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।